কোনো একটা সরকারের তো মূল্যায়ন শুধুমাত্র সফলতা বা ব্যর্থতা দিয়ে হয় না, তো এটার বোধহয় মিক্স থাকে সব সময়। তো সফলতা যদি বলি, আমি আমার দৃষ্টিতে যেই মানে 2 থেকে 3টি সফলতা হয়তো হাইলাইট করা যায়। একটা হচ্ছে সোফার আমাদের কাছে মনে হয়েছে যে 3 থেকে 4 মাস সরকার কথা বলতে দিয়েছে। হ্যাঁ, এটা একটা সফলতা হিসাবে আমি মনে করি। জার্মান শেপার্ডের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, আপনি ছিলেন কিনা জানি না। আমি তখন ছিলাম না, বাট যদিও প্রায়ই দেখা যায় যে এক পা এগিয়ে আবার 2 পা পিছিয়ে। গতকাল কিছু সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল, যেটা আনফর্চুনেট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটার ক্ষেত্রে হয়তো সরকার প্রধানের হস্তক্ষেপ করতে হয়। সেটা আসলে একদিক থেকে আমরা অনেকে খুশি হই, কিন্তু সব কিছুতে সরকার প্রধান কেন হস্তক্ষেপ করবে? আমাদের আগে কিন্তু সব কিছুই ছিল 15 বছর, কিছু হলেই শেখ হাসিনার কাছে যেতে হতো। তো সেটা তো আসলে রাষ্ট্রর হিসাবে, রাষ্ট্রের ইনস্টিটিউশন হিসাবে ব্যর্থতা। তো সেই জায়গাটা আমাদের আসলে করতে হবে যে আমাদের মানে স্ট্রাকচার দিয়েই আসলে এই প্রবলেমগুলো সলভ করতে হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে দুর্নীতি। এখন দুর্নীতির ব্যাপারটা অনেক সময় যেটা হয়, আমরা অনেক ক্ষেত্রে মানে অ্যাপারেন্টলি দুর্নীতি যে মানে আগে থেকে বেড়েছে মনে হয় না, মানে সেটা অনেক ক্ষেত্রে তো আমাদের সফলতা হিসাবে দেখতে হতে পারে। কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দুর্নীতিগুলো আমরা অনেক পরে বুঝি। আমরা কিন্তু এই যে এখন বেনজিরের যে বড় বড় দুর্নীতির কথা আসছে, সেটা কিন্তু আমরা তো সবাই জানতাম, কিন্তু প্রমাণ তো ছিল না। তা আমি আশা করব যে অ্যাপারেন্টলি কিছুটা হলেও দুর্নীতি যে কমেছে, এটা আসলে একটা লাস্টিং ব্যাপার, বা একটি স্ট্রাকচারাল ওয়েতে আমাদের দুর্নীতি বিভিন্ন মানে সরকারি এবং বিভিন্ন রাজনৈতিকভাবে কিছুটা তো কমেছে, আমরা আশা করতে চাই। বাট এটা অফকোর্স আরও সময় লাগবে এই সম্পর্কে আমাদের মানে ভরসাটা আরও স্ট্রং হতে। একটা বড় ক্রাইসিসে সরকার পড়েছিল ইলেকশনের পরই। ইরান যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল তার সরকার দায়িত্ব নেওয়ার 2-3 সপ্তাহের মধ্যে। তো সেই জায়গাটাতে আমি মনে করি সরকারের এই ক্রাইসিস ম্যানেজমেন্টে সফলতাও আছে, ব্যর্থতাও আছে। সফলতাটা কি? সফলতাটা হচ্ছে সরকার মোটামুটি অল্প সময়ের মধ্যেই এই যে আমাদের যে অয়েল রিজার্ভের একটা ক্রাইসিস আছে, কারণ আমাদের বেশিরভাগ অয়েল তো দেশের বাইরে, গ্যাস এবং অয়েল দেশের বাইরে থেকে আসে। সেই জায়গাটা সরকার মোটামুটি আমি মনে করি যে ভালো ব্যবস্থাপনা করে তারা প্রকিউর করেছে এবং আমাদের অয়েল রিজার্ভটাকে একটা জায়গায় আনতে পেরেছে। বাট সমস্যাটা হচ্ছে এইটা করতে গিয়ে যে কমিউনিকেশন, সরকারের বিভিন্ন মন্ত্রীরা মানে অতি কথন থেকে শুরু করে মানে এটাকে এমন কিছুই হয়নি, ক্রাইসিস, এরকম এটা কোনো ক্রাইসিসই না, এইটার বলাতে কিন্তু আলটিমেটলি দেখেছি যে আমরা লোকজন আসলে সরকারের উপর অনেক ক্ষেত্রে ভরসা হারিয়ে লাইন করেছে। প্রায় 2 থেকে 3 সপ্তাহ, প্রায় অলমোস্ট 1 মাস একটা বড় ক্রাইসিসে, তেল থাকা সত্ত্বেও একটা বড় ক্রাইসিসে হচ্ছে। আমার কাছে মনে হয় এটা পুরোপুরি এক ধরনের কমিউনিকেশন ক্রাইসিস, তো এবং ট্রাস্ট ডেফিসিট। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটা বড় ব্যর্থতা হয়েছে। আমরা জানি যে আসলে প্রচুর লোক, বয়স্ক লোক, অনেকে এই রোদের মধ্যে মারাও গেছে। হ্যাঁ, তো এটার আসলে এক ধরনের মোস্ট আনফর্চুনেট, এই জিনিসটা আসলে হওয়া উচিত ছিল না। তো যেই সফলতাটা সরকার পেয়েছিল মানে সোর্সিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু আসলে লোকাল ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা আমরা দেখিনি। তো সেটা আমার মনে হয় আইডেন্টিফাই করা উচিত। আচ্ছা, ব্যর্থতার লিস্ট তো আসলে অনেক বড়। আমার ধারণা অনেক কথা অলরেডি বলে গেছে। আমি ওয়ারেস ভাইয়ের সাথে পরিপূর্ণভাবে একমত, যেই কয়েকটা ব্যর্থতা কথা উনি বলেছেন। প্রথমত আমি প্রিটি শিওর আপনারা সবাই এখানে কথা বলেছেন যে গণভোট নিয়ে। আমি শুধু জুলাই সনদ না, সরকার কিন্তু বলবে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করছে। জুলাই সনদ আর গণভোট এক জিনিস না। জুলাই সনদে কিন্তু আমরা জানি অনেক মানে পদে পদে প্যারায় প্যারায় নোট অফ ডিসেন্ট আছে। এখন সরকার বলতেই পারে যে নোট অফ ডিসেন্ট যেহেতু আছে, আমরা তো জুলাই সনদ আমাদের মতো করেই করছি, কিন্তু জুলাই সনদের উপরে কিন্তু আসলে গণভোট, যেটা কিন্তু বাংলাদেশের প্রায় 70% লোক কিন্তু এই এখন কী থাকবে, উচ্চকক্ষ পিআর থেকে শুরু করে কিভাবে ইলেকশন কমিশন গঠিত হবে, কিভাবে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সব ব্যাপারে কিন্তু বলা আছে। হ্যাঁ, এবং সেটা সবচেয়ে বড় রায় কিন্তু জনগণ দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে গণভোটের যে প্রক্রিয়াটা, যেভাবে এটা সংবিধানে সন্নিবেশ করা হবে সংবিধান সংশোধন সবার মাধ্যমে, সেটা কিন্তু
4 মাস হয়ে গেল কোনো উদ্যোগই নেওয়া হয়নি, এবং সরকার মোটামুটি পরিষ্কার করে দিয়েছে অলমোস্ট যে এটা তারা মানবে না। মানে গণভোট যে বাংলাদেশে হয়েছে এটা আসলে এক ধরনের মানে সরকারের দৃষ্টিতে এক ধরনের ব্যত্যয়, এটার কোনো আসলে বৈধতা নেই, এটা আসলে সরকার বুঝিয়ে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে এইটার ব্যাপারে আমরা নিজেরাও এটা নিয়ে যথেষ্ট সোচ্চার হওয়ার চেষ্টা করছি, বাট সেটা একটা আসলে আমি মনে করি যে জনগণের সাথে মানে খুব সরাসরিভাবে বলতে গেলে জনগণের সাথে প্রতারণা। তো সেটা একটা বড় ব্যর্থতা, এবং এই ব্যর্থতাগুলো বা এর কস্ট আসলে পলিটিক্যাল কস্টগুলো আসলে আমরা হিস্টোরিক্যালি অনেক বড় সময়ের মধ্যে দিয়ে হয়তো বুঝতে পারবো। আইন শৃঙ্খলা, এখানে আমি দেখলাম যে ছোট একটা প্যারা আছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, বাট আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু আসলেই অনেক খারাপ। আমরা দেখছি যে আসলে গত 4 মাসে যদি আমরা গ্রোথ দেখি, মানে হত্যা বা ক্রাইম, এই গ্রোথ কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল আমরাই ক্রিটিসাইজ করতাম, আমাদের সুশীল সমাজ ক্রিটিসাইজ করতাম, বিভিন্ন মব থেকে শুরু করে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে বা বিভিন্ন খুন খারাপি হচ্ছে, এবং আমরা তখন কিন্তু মানে স্বরাষ্ট্রমন্ত্রীর অলমোস্ট প্রতি সপ্তাহে একবার করে পদত্যাগ চেতাম। কিন্তু আমি দেখি গত চার মাসের মধ্যে কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় না, এই একই টাইপের মানে ব্যর্থতার জন্য। তো সেটা কি আসলে আমরা মানে ভয়ে চাই না, নাকি আসলে অন্য কোনো কারণে সেটা আমার গা সওয়া হয়ে গেছে? তো বাট এটা রেসপন্সিবিলিটি নিতে হবে, এই রেসপন্সিবিলিটি নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দক্ষ একজন মানুষ, খুবই চমৎকার বলেন, সংবিধান থেকে শুরু করে ব্যাংকিং নিয়ে ওনার যথেষ্ট বিশাল পরিমাণ জ্ঞান আছে, কিন্তু আমার মনে হয় ওনার জ্ঞানের একটা অংশ উনি বোধহয় মানে যদি আইন শৃঙ্খলা রক্ষা তার মেইন দায়িত্ব, সেটা দিলে জাতি হয়তো কৃতজ্ঞ থাকবে। তো সেটা একটা বড় ব্যাপার। অর্থনীতি, যেটা বেসিক্যালি এটা আমার নিজের জায়গা, সেটা হচ্ছে এখানে কয়েকটা ব্যাপার আসছে। ওয়ারেশ ভাই বলেছেন ব্যাংকিং সেক্টর, এখানে আসলে বলার কিছু নেই। আমাদের বদুল ভাই, আমরা ওয়ারেশ ভাইয়ের প্রচুর সেমিনার গত 2-3 মাস করেছি যে কীভাবে সরকার যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টে এক ধরনের ষড়যন্ত্র করে একটি ধারা যোগ করার চেষ্টা হয়েছে। আমরা শুনছি যে এটা হয়তো আবার উঠিয়ে নিবে, বাট এটা করা হয়েছে কেন সেটাও আমরা সবাই জানি। এটা আসলে একেবারে দিবালোকের মতো সত্য, তাই না? এখন এটার আমরা যেই এসালমের মাধ্যমে গত 15 বছর লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছিল, সেই এসালমকে আসার জন্য আমরা আবার পথ করে দিচ্ছি। এর থেকে মানে জুলাইয়ের সাথে বেইমানি তো আর কিছু হতে পারে না, তাই না? আমাদের আজকেই ব্যাংকিং খাত প্রায় 1/3 30%-এর বেশি যে মন্দঋণ, এর একটা বড় অংশ আসলে এই কয়েকজন গুটিকতক অলিগার্ক এই কাজটা করেছে, এবং এসালাম তাদের বড় নেতা। হ্যাঁ, এই দলনেতাকে আবার আমরা সসম্মানে নিয়ে আসছি, এবং আনফর্চুনেটলি ইসলামী ব্যাংকের নিয়ে যেই গত 2 সপ্তাহে যেই ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেটাও কিন্তু একই কারণে। হ্যাঁ, ব্যাংকিং রেজলিউশন এক ধরনের হয়েছিল, ইসলামী ব্যাংকে বলা হচ্ছে যে তাদের শেয়ার যেটা সরকার নিয়েছে সেটা তাদেরকে আবার ফেরত দেওয়া হবে, এবং এটা আনফর্চুনেটলি স্বরাষ্ট্রমন্ত্রী, যার এটা কথা বলার কথা না, উনি সংসদে কিন্তু মানে বলছে যে না, যে যার থেকে সরকার নিয়েছে তাকে ফেরত দেওয়া হবে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের এই ভঙ্গুর ব্যাংকিং অবস্থাকে যদি, ব্যাংকিং সেক্টরকে যদি এই টাইপের আবারও এই লুটেরাদের হাতে মানে তুলে দিই, আমরা আসলে এই অর্থনীতি আর মানে সামাল দিতে পারবো না। তো এটা সরকারকে বুঝতে হবে যে মানে তাদের নিজেদের জন্যই এই ব্যাংকিং সেক্টরে এই আগুন নিয়ে খেলাটা তাদের জন্য ঠিক হবে না। কর্মসংস্থান, এটাও ওয়ারেশ ভাই বলেছেন কি ধরনের একটা মানে আমাদের দেখবেন যে এই চুনে পুটি এই যারা থাকে ছোটোখাটো নেতা, তাদের পিছনে দেখবেন 1-1.5 হাজার ছেলে পেলে এমনি ঘুরে, এবং দেখবেন এরা সবাই কিন্তু শিক্ষিত, কলেজ থেকে পাশ করছে, ইউনিভার্সিটি থেকে পাশ করছে। কেন ঘুরে? কারণ তাদের তো আসলে কোনো কাজ নেই, তাই না? তো এখন এই যে তাদের কাজ নাই, এবং এরা যে আসলে বিভিন্ন ধরনের মানে মানে সামাজিক সমস্যায় জড়িত হচ্ছে, এই যে অনলাইন গ্যামলিং বলি আমরা, সরকারও তো আইন করবে অনলাইন গ্যামলিংয়ের, কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত এদেরকে মানে ভালো মানে উইলফুল অর মানে একটা ভালো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে পারবেন, তখন তারা এই সকল ক্রাইমে, অনলাইন গ্যামলিং থেকে শুরু করে এই জায়গাগুলিতে তারা আসবে। তো সেই জায়গায় আমাদেরকে আসলে কর্মসংস্থান, যদিও সরকার বলেছিল 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান, আমরা কিন্তু গত 4 মাসে আমরা দেখছি যে আসলে নতুন তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লোকজনকে ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বা সেই জায়গাগুলিতে, কারণ ইকোনমির অবস্থা আসলেই অত্যন্ত খারাপ। মূল্যস্ফীতি যেটা বলা হচ্ছে,
এখন 10%, কিন্তু মূল্যস্ফীতি এই যে 10% বেড়েছে, কিন্তু এটা কিন্তু আসলে ওয়ান অফ দ্য মেজর রিজন যে আমাদের ইকোনমি স্লো হয়ে যাওয়াতে মূল্যস্ফীতি এখনও 10%। ইকোনমি যদি একটু পিক করা শুরু করে তখন দেখবেন এই মূল্যস্ফীতি 10-এর জায়গায় 12-13% হয়ে যাবে। তো টাকা যদি চাপতে হয় এবং ছাপতে তো হচ্ছে। ইসলামী ব্যাংকের জন্যই দেখা গেল গতকাল পর্যন্ত বোধহয় 8,500 কোটি টাকা দেওয়া হয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আমরা বুঝছি না যে আসলে আমরা আমাদের অ্যাকচুয়াল মূল্যস্ফীতি কোন জায়গায় চলে যাবে যদি না আমরা আমাদের অর্থনীতিকে আমরা রেগুলারাইজ করতে পারি। এক ভাই বলেছেন যে ট্রাফিক নিয়ে, ট্রাফিকের ক্ষেত্রে আমি আপনার সাথে পরিপূর্ণ একমত। এই 20-30 বছরের মানে পুরনো লক্কর ঝক্কর এই বাসগুলোই আসলে ঢাকা শহরের ট্রাফিকের সবচেয়ে বড় কারণ। শুধু ট্রাফিকের সমস্যা না, ঢাকা শহর এখনও প্রতিদিন আমরা রিপোর্ট পাই যে ওয়ার্ল্ডের বিভিন্ন সিটির মধ্যে বায়ু দূষণে সবচেয়ে মানে ওয়ার্স্ট অবস্থা, 1-2-এর মধ্যে। এবং এই আপনার যারা আমরা রাস্তায় চলাফেরা করি, এই কালো ধোঁয়া, হ্যাঁ, এখন কিন্তু দেখবেন যে ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশের যে টেসলা বলি, এরা তো আর কালো ধোঁয়া করে না, তাই না? তো বাংলাদেশে তো এখন সবচেয়ে বড় ক্রাইমই কিন্তু হচ্ছে এইসব কালো ধোঁয়ার ক্ষেত্রে। তো প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা নেওয়ার 2-1 সপ্তাহের মধ্যেই একটা মিটিং করেছিল যে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা এবং এই বাসগুলোর ক্ষেত্রে মডার্নাইজেশন। আনফর্চুনেটলি আমরা দেখি না এর খুব একটা মানে চেঞ্জ হয়েছে। এটার বড় কারণ হচ্ছে যে এর ক্ষেত্রে একটা পলিটিক্যাল ইকোনমিও ব্যাপার আছে। এই বাস মালিক এবং এই শ্রমিক মালিকদের একটা বড় রাজনৈতিক একটা কন্ট্রোল থাকে, এটাকে কেউ হয়তো হাত দিতে চায় না। তো আমি মনে করি এই ফোরাম থেকে আমরা এটাও বলা উচিত যে ট্রাফিক এবং ঢাকা শহরের যে বায়ু দূষণ, এটার ব্যাপারেও আসলে আমাদের নাগরিকদের এক ধরনের বক্তব্য থাকা উচিত এবং এই ব্যাপারে সরকারের অতি দ্রুত কিছু করার আছে। ধন্যবাদ সুজনকে, ধন্যবাদ বদরুল আলম ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ।